হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমরা লিনিয়ার সিস্টেম, নন লিনিয়ার সিস্টেম দেখছিলাম এবং কিভাবে আমরা লিনিয়ার সিস্টেম আইডেন্টিফাই করতে পারি, নন লিনিয়ার সিস্টেম আইডেন্টিফাই চেক করতে পারি, ওগুলো আমরা দেখছিলাম। যে সিস্টেমগুলো সুপারপজিশন প্রিন্সিপাল মেনটেন করে ওগুলো লিনিয়ার, যেগুলো মেনটেন করে না এগুলো নন লিনিয়ার সিস্টেম। তো এরপর আমরা দেখছিলাম টাইম ভেরিয়েন্ট এবং টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, যে একটা সিস্টেম টাইমের সাথে ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট তার উপর ডিপেন্ড করে এটাকে ভাগ করা হয়, টাইম ভেরিয়েন্ট নাকি টাইম ইনভেরিয়েন্ট। ঠিক আছে, এটা আমরা দেখছিলাম। আজকে আমরা দেখব লিনিয়ার টাইম ভেরিয়েন্ট এন্ড লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। ওকে, আচ্ছা জি স্যার। হ্যাঁ, শরীফুল আসছে কানেক্টেড। আচ্ছা, হ্যালো। তাহলে লিনিয়ার টাইম ভেরিয়েন্ট এন্ড লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম আমরা একটু দেখি। তো নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে যদি কোনো সিস্টেম লিনিয়ার হয়, একই সাথে যদি আমাদের টাইম ভেরিয়েন্ট হয়, তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো লিনিয়ার টাইম ভেরিয়েন্ট সিস্টেম। একটা কোনো সিস্টেম যদি লিনিয়ার হয়, সেই সাথে যদি টাইম ইনভেরিয়েন্ট হয়, তাহলে আমরা বলতে পারি সেটা হলো লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। অর্থাৎ a system is said to be linear time variant when it satisfies both linearity and time variance. যদি লিনিয়ারিটির কন্ডিশন এবং টাইম ভেরিয়েন্সের কন্ডিশন দুটাই স্যাটিসফাইড করে, অর্থাৎ আমরা কোনো একটা সিস্টেম নিয়ে আমরা যদি সেখানে লিনিয়ারিটি টেস্ট করি এবং সেখানে যদি টাইম ভেরিয়েন্স টেস্ট করি এবং দুটাই যদি স্যাটিসফাই করে, তাহলে বলতে পারি সেই সিস্টেমটা লিনিয়ার টাইম ভেরিয়েন্স সিস্টেম। আর যদি কোনো সিস্টেমের লিনিয়ারিটি টেস্ট করে এবং এই সাথে আমাদের টাইম ইনভেরিয়েন্সের কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে বলতে পারি সেটা হলো লিনিয়ার টাইম ইনভেরিয়েন্স সিস্টেম। এক্সাম্পল হিসেবে বলতে পারি, এখানে আমরা একটা সিস্টেম নিছি y of n is equal to n x to the power x square to the of n, আমরা একটা সিস্টেম নিছি। তো এই সিস্টেমে আমরা প্রথমে চেক করব লিনিয়ারিটি চেক করার সিস্টেম টেকনিকটা কি, আমাদের দুইটা ইনপুট ধরছি, একটা হলো x1 একটা হলো x2। তো প্রথমে আমরা কি করব, ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য আমরা আউটপুট দেখব, তারপর আমরা ইনপুটগুলোকে যোগ করে সিস্টেমে ঢুকাই দিয়ে আমরা আউটপুট দেখব। দুইটা যদি সমান হয় তাহলে বলতে পারি সিস্টেমটা লিনিয়ার, আর যদি সমান না হয় তাহলে বলতে পারি সিস্টেমটা নন লিনিয়ার, তাই না? আমরা প্রথমে কি করলাম, y1 of t, এখানে আমরা যে কাজটা করলাম x1 of t এই ইকুয়েশন এই ফাংশনটাকে ঢুকাই দিলাম সিস্টেমের মধ্যে। ঢুকাই দিলে আমাদের ফর্মুলা আউটপুট কি আসতেছে, n x1 of x1 t স্কয়ার। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমি n দিয়ে एग्जांपल দিছিলাম অর্থাৎ ডিসক্রিটের, কিন্তু এখানে আমি কন্টিনিউয়াসের एग्जांपल দেখাই ফেলছি। তোমরা এটাকে t বানাই ফেলতে পারো, y of n t যেটা আছে এটা y of t বানাই ফেলো, y of t বানাই ফেলো তাহলেই হবে। ঠিক আছে, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা t বানাই ফেলো তাহলেই হবে। তাহলে আমরা এটাকে যদি সিস্টেমে ঢুকাই দেই তাহলে কি হয়, n এর t এর জায়গায় আমরা যদি x এর জায়গায় যদি x1 বসাই তাহলে কি x1 স্কয়ার হবে, x2 বসালে x2 স্কয়ার হবে, অর্থাৎ এটা পাবো। এখন আমরা দুইটাকে যোগ করে দিব, ঠিক আছে? অর্থাৎ আমরা এই সিস্টেমের সাথে একটা মাল্টিপ্লিকেশন a1 মাল্টিপ্লিকেশন করে এই সিস্টেমের সাথে a2 মাল্টিপ্লিকেশন করে দুইটাকে যোগ করে দিই, তাহলে এটা পাইতাছি। এখন আমি ওভারঅল সিস্টেমটাকে আমি যোগ করে দিলাম, অর্থাৎ x1 t এর সাথে আমি a গুণ করে দিলাম, a1 গুণ করলাম, x2 t এর সাথে a2 গুণ করলাম, গুণ করে দুইটাকে যোগ করে তারপরে সিস্টেমে ঢুকাই দিলাম। অর্থাৎ গত ক্লাসে যেটা আমি বুঝাইছিলাম যে কি হিসেবে ব্লেন্ডার হিসেবে, তাই না? যে কলা, তারপরে ধরো তরমুজ, সবগুলো আলাদা আলাদা করে ব্লেন্ড করে একসাথে যোগ করতে পারি, অথবা দুইটা একসাথে যোগ করে আমি ব্লেন্ডারে ঢুকাই দিতে পারি, ঠিক একই রকম ভাবে। হ্যাঁ স্যার, এখানে যে স্যার y of n ইকুয়াল হইতেছে n x স্কয়ার n আছে, তাহলে স্যার যদি এখানে y of t দেই তাহলে স্যার এখানে কি n x স্কয়ার t হবে ব্র্যাকেটের মধ্যে, নাকি ওখানে স্যার n ই থাকবে? কোনটা? স্যার ওই যে এক্সাম্পলের পরে যেটা, এটা মানে y n এর জায়গায় t বসাবো, হ্যাঁ ইকুয়াল হইতেছে তা। জি হ্যাঁ হ্যাঁ, ও এখানে এখানে টি থাকবে, টি টি টি, এটা মিস্টেক হ্যাঁ হয়েছে। স্যার, আমি ওটাই বললাম। একটা জায়গাতে হ্যাঁ এন এর জায়গায় আমি টি দেই, এটা আসলে ছিল ডিসক্রিটের एग्जांपल, কিন্তু এটাকে আমি কন্টিনিউয়াস বানাই ফেলতে লেখা টাই মিস্টেক হয়েছে একটু, এটা একটু কারেক্ট করে নাও। হয় এই এন গুলোরে সব টি বানাই নাও, অথবা সব টি গুলোরে এন বানাই নাও, তাইলেই হবে। বানাই নিব। ঠিক আছে, সব টি গুলোকে এন বানাই নিবা অথবা সব এন গুলোকে টি বানাই নিবা। ঠিক আছে, এটা একটু কারেক্ট করতে হবে, আর কিছু না। ওকে, তাহলে আমরা এখন যদি সবগুলোকে যোগ করে গুণ করে যোগ করে আমি সিস্টেমে ঢুকাই, তাহলে সিস্টেমের আউটপুট আসে এটা। তাহলে এই দুইটাকে আমরা চেক করে দেখতেছি, এই ইকুয়েশন আর এবং এই ইকুয়েশন সমান না, অর্থাৎ এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা সমান না। ঠিক আছে, যেহেতু সমান না, সুতরাং বলতে পারি ইন্ডিভিজুয়াল রেসপন্স ইজ নট ইকুয়াল টু কমন রেসপন্স, সুতরাং সিস্টেমটা হলো নন লিনিয়ার।
আর যদি সিস্টেমটা নন লিনিয়ার হয় তাহলে লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম তো হওয়ার প্রশ্নই আসে না, ঠিক না? হ্যাঁ এখন আমরা একটু দেখি এটা যেহেতু নন লিনিয়ার আসছে, এখন টাইম ভেরিয়েন্সটা চেক করে দেখি। টাইম ভেরিয়েন্স চেক করার সিস্টেমটা কি? প্রথমে দুইটা সিস্টেম, এক হলো আমরা ইনপুট ঢুকাই দিয়ে আউটপুট বের করব, আউটপুটটাকে ডিলে করব। দুই, ইনপুটটাকে ডিলে করে সিস্টেমে ঢুকাই দিয়ে আউটপুট চেক করব। দুইটার যদি সেম আসে তাহলে আমরা বলতে পারি সিস্টেম হলো টাইম ইনভেরিয়ান্ট, আর যদি দুইটা যদি সেম না আসে তাহলে বলবো সিস্টেমটা টাইম ভেরিয়ান্ট। অর্থাৎ মূল বিষয় হলো ইনপুটটাকে ঢুকাই দিয়ে সিস্টেমে আমরা আউটপুট যেটা বের করব সেইটাকে ডিলে করব, ঠিক আছে? কে পরিমাণ ডিলে করব, ডিলে করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা রেখে দিব। দুই নাম্বার টেকনিকটা, দুই নাম্বার যেটা ভ্যালু বের করবো সেটা হলো ইনপুটটাকে কে পরিমাণ ডিলে করব, করে সিস্টেমে ঢুকাই দিয়ে আউটপুট বের করব। দুইটা আউটপুটকে সেম আসার কথা না? যদি সেম আসবে। যদি টাইম ইনভেরিয়েন্ট হয় তাহলে দুইটা ভ্যালু সেম আসবে, আর যদি টাইম ভেরিয়েন্ট হয় তাহলে দুইটা ভ্যালু আমাদের কখনোই সেম আসবে না। যে তাহলে প্রথমে আমরা কি করতেছি, টাইম ইনভেরিয়েন্স চেক করার জন্য আমরা প্রথমে যে কাজটা করতেছি সেটা হলো ইনপুটটাকে ডিলে করে দিতেছি। এই যে ইনপুটটাকে ডিলে, কে পরিমাণ ডিলে করতেছি, n - k x অফ n - k পরিমাণ ডিলে করে আমি সিস্টেমে ঢুকাই দিলাম। ঢুকাই দিলে আমাদের কি হইতেছে, আউটপুট আসতেছে কি x স্কয়ার n অফ n - k x স্কয়ার n - k n ইনটু x স্কয়ার n - k, এটা আসতেছে আমার আউটপুট। যেহেতু আমাদের ফাংশনটা ছিল কি n ইনটু x স্কয়ার n, এটা ছিল আমাদের ফাংশনটা। তাহলে আচ্ছা সবগুলো t কে তোমরা n করে দিও, n করে দিও, কারণ ডিসক্রিট एग्जांपल এটা n করে দিও, ঠিক আছে? কারণ এখানে আবার ঠিক লিখছি। তাহলে এটা এটা আমাদের আউটপুট আসতেছে। এখন আমি কি করতেছি, এখন আমরা যে কাজটা করতেছি সেটা হলো আউটপুটটাকে ডিলে করে দিতেছি। অর্থাৎ ইনপুটটাকে ঠিক রাখা আউটপুটটাকে ডিলে করে দিতেছে। আউটপুটটা কি y অফ n - k। তো আউটপুটটাকে ডিলে করে দিলে আমরা কি পাইতাছি n - k x স্কয়ার n - k। তাহলে এই দুইটা ভ্যালু তো সমান না, এই দুইটা সমান না, সুতরাং এটা হলো টাইম ভেরিয়েন্ট সিস্টেম, টাইম ভেরিয়েন্ট সিস্টেম। সুতরাং so this system is not at all linear time variant and linear time invariant, এটা কিছুই না, এটা লিনিয়ার টাইম ভেরিয়েন্টও না, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্টও না, কারণ সিস্টেমটা লিনিয়ারিটি না, নন লিনিয়ার সিস্টেম। যে কারণে এটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমও না, আমরা লিনিয়ার টাইম ভেরিয়েন্ট সিস্টেমও না, কোনোটাই না এটা। বুঝতে পারছো তো? জি স্যার। কারণ এখানে যদি লিনিয়ারিটি চেক করে আমার লিনিয়ার আসতো তাহলে এখানে আমাদের যাই আসুক আমরা বলতাম এটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম অথবা লিনিয়ার টাইম ভেরিয়েন্ট সিস্টেম আমরা বলতে পারতাম। যেহেতু এটা নন লিনিয়ার এসে গেছে সুতরাং এগুলো আমার কোনোটাই না, ঠিক আছে? এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্ক গুলো করে আমার মেসেঞ্জারে দিয়ে দিও, ঠিক আছে? এগুলো বাসায় একটু ট্রাই করো যে এটা এই সিস্টেমটা জি স্যার। এটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট নাকি ভেরিয়েন্ট, এটা একটু চেক করে তোমরা আমার দুইটা হোমওয়ার্ক আছে, একটা হোমওয়ার্ক এখানে আরেকটা হোমওয়ার্ক, এটা চেক করে মানে আমাকে মেসেঞ্জারে একটু দিয়ে দিও, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট থাকলো এটা। জি স্যার। এগুলো যারা যারা দিতাছো এগুলোর উপরে কিন্তু ক্লাস টেস্টে মার্কস দিব, ঠিক আছে? যে অ্যাসাইনমেন্ট গুলো জি স্যার। এর আগে অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করছো মাত্র হলো দুইজন মনে করছো, ইস্তিয়াক করছো আর নিশি করছো, আর কেউ অ্যাসাইনমেন্ট সাবমিট করো না, হোমওয়ার্ক গুলো দেই এগুলো করো না। সুতরাং এগুলো যেগুলো আছে তোমাদের শীটে সবগুলো আমাকে হোমওয়ার্ক করে সাবমিট করবা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এই বিষয়ে কারো প্রশ্ন আছে? এইগুলো আসলে গত ক্লাসের কনসেপ্টই, গত ক্লাসে এগুলো পড়াইছি, কিভাবে লিনিয়ারিটি চেক করি, কিভাবে টাইম ভেরিয়েন্স ইনভেরিয়েন্স চেক করি, এগুলো গত ক্লাসের কনসেপ্ট। এই কারণে এগুলো আর এখন আমি ডিটেইলস আলোচনা করলাম না। গত ক্লাসের লেকচারটা যদি তোমরা দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা দেখব যে সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্ট্যাটিক সিস্টেম আর একটা হলো ডাইনামিক সিস্টেম। এখন স্ট্যাটিক সিস্টেম কাকে বলে? স্ট্যাটিক সিস্টেম হলো মেমোরিলেস সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমের প্রিভিয়াস ডাটা বা পাস্ট বা ফিউচার ডাটা বা পাস্ট ডাটা থাকে না, অর্থাৎ যে সিস্টেমে শুধু প্রেজেন্ট ভ্যালুটাই থাকে, সেই সিস্টেমকে বলা হয় স্ট্যাটিক সিস্টেম। স্ট্যাটিক সিস্টেম, জি স্যার বুঝছি। ঠিক আছে? আচ্ছা জি স্যার। স্যার পাস্টও থাকবে না, ফিউচারও থাকবে না, প্রেজেন্টে যে ডাটা দিয়ে কাজ করা হবে সেটাই থাকবে। হ্যাঁ, যেগুলো শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট সেই ধরনের সিস্টেমগুলোকে বলা হয় স্ট্যাটিক সিস্টেম। যেমন একটা एग्जांपल হিসেবে বলতে পারি যে y of n = x of n, এই সিস্টেমটা একটা স্ট্যাটিক সিস্টেম, কারণ এখানে n এর প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে আউটপুট দিচ্ছে, কোনো পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? n এর যেটা ভ্যালু সেটার উপর ডিপেন্ড করে আউটপুট দিচ্ছে। মনে করো n এর ভ্যালু এখন 1,
তাহলে আউটপুট এর উপরে ডিপেন্ড করে দিবে। n এর ভ্যালু ধরো 3, তাহলে এর উপরে ডিপেন্ড করে আউটপুট দিচ্ছে। এর কোনো প্রিভিয়াস ভ্যালু বা ফিচার ভ্যালুর উপর ডিপেন্ড করে সে আউটপুট দিচ্ছে না। এই ধরনের সিস্টেমকে বলা হয় স্ট্যাটিক সিস্টেম। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, যদি n এর মান 0 হয় তাহলে আউটপুট হবে y of 0। ঠিক আছে? আরেকটা एग्जांपल হিসেবে বলতে পারি, যেমন y of t is equal to twice x square t। এটা একটা স্ট্যাটিক সিস্টেম, কারণ t এর প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সে আউটপুট দিচ্ছে। t এর মান 0 হলে y এটা আউটপুট কি আসবে, t এর মান -2 হলে আউটপুট আসবে y of -2। ঠিক আছে? অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সে আউটপুট দিবে। এই ধরনের সিস্টেমকে বলা হয় স্ট্যাটিক সিস্টেম, যেটার কোনো মেমরি নাই, অর্থাৎ একটা মেমরিলেস সিস্টেম। আবার ডাইনামিক সিস্টেম হলো ওই ধরনের সিস্টেম যেগুলোর একটা মেমরি থাকে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ছাড়াও এগুলোর প্রিভিয়াস ভ্যালু বা ফিউচার ভ্যালুও থাকতে পারে এবং তার উপর ডিপেন্ড করে সিস্টেমের আউটপুট হতে পারে। ঠিক আছে? জি স্যার। মনে করো এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা মনে করো যে এখন হলো 10টা, ধরো এমন একটা সিস্টেম আমরা ডিজাইন করছি যে সিস্টেমে 10টা সময় আমাদের যে ইনপুট দিচ্ছি ওই ইনপুটের উপরে সে আউটপুট দিচ্ছে, বা 11টার সময় যে ইনপুট দিতেছে এর উপরে আউটপুট দিচ্ছে। এই ধরনের সিস্টেম হলো আমাদের কি স্ট্যাটিক সিস্টেম। আবার এমন কোন সিস্টেম যদি থাকে যে সে প্রিভিয়াস কোন কেসে স্টোর করে রাখতেছে, ঠিক আছে, 10টার সময় যে ইনপুট দিতেছি শুধু তার উপরে ডিপেন্ড করে না, সে চেক করে দেখে যে 9টার সময় কি ইনপুট দিছিলাম তার উপরে ডিপেন্ড করেও সে আউটপুট দেয়। এই ধরনের সিস্টেমকে বলা হয় ডাইনামিক সিস্টেম। ঠিক আছে? যেমন ধরো এক্সাম্পল আমরা বলতে পারি যে y of n is equal to x of n plus x of n minus 1। এখানে n এর ভ্যালু ধরো আমি 1 দিলাম, n এর ভ্যালু যদি 1 দেই তাহলে কি হবে, এখানে n of x of n 1 হবে, আর এটা কি হবে x of 0 হয়ে যাবে। তাহলে একটা হবে x of 1 আর একটা হবে x of 0, x of 1 plus x of 0, দুইটার উপর ডিপেন্ড করে সে আউটপুট দিবে, তাই না? এই যে যদি n এর ভ্যালু 1 হয়, n এর ভ্যালু 1 হলে সে x of 1 হবে, এই জায়গায় হবে কি 1 minus 1 0, তাহলে x of 0। তো এটা যদি হয় প্রেজেন্ট ভ্যালু তাহলে এটা কি পাস্ট ভ্যালু। 1 যদি হয় প্রেজেন্ট ভ্যালু তাহলে 0 কি পাস্ট ভ্যালু না, কারণ 1 এর আগে 0। জি স্যার। এই সিস্টেমটা হলো ডাইনামিক সিস্টেম, যেটা স্যার তখন হ্যাঁ স্যার মানে x of 1 প্লাস হইতাছে x of 0, এখানে তো দুইটা স্যার, এই দুইটা মানের উপরে কিভাবে মানে ই করে মানে এখন স্যার কি বলবে? যদি স্যার তিনটা থাকতো তখন স্যার কি হইতো, মানে ধরেন স্যার হইতেছে ফিউচার যদি থাকতো। আচ্ছা, এগুলো তো আসলে ম্যাথমেটিক্যাল ফর্ম দিয়ে আমি তোমাকে সিস্টেম বোঝাইতাছি, কিন্তু সিস্টেম মানে তো শুধু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না। না, সিস্টেম মানে তো বাস্তব জীবনে যে কোনো কিছু হতে পারে। যেমন ব্লেন্ডার একটা সিস্টেম, কত ক্লাসে বলেছে ব্লেন্ডার কি জিনিস। ব্লেন্ডার হলো স্ট্যাটিক সিস্টেম, তাই না? ব্লেন্ডারে তাৎক্ষণিক যা ইনপুট দিবা তাৎক্ষণিক আউটপুট পাইতাছো, এটা কি একটা স্ট্যাটিক সিস্টেম। আবার এরকম যদি কোনো কেস থাকে যে যেগুলো ডিসিশন নিতে গেলে প্রিভিয়াস কেস হিস্টরি ঘাটতে হয়, এই ধরনের কোনো সিস্টেম যদি হয় তাহলে এই সিস্টেমগুলো ডাইনামিক সিস্টেম। যেমন কম্পিউটারাইজ যে সিস্টেমগুলো থাকে, ধরো অনেক কিছু আমরা ডিপেন্ড করি প্রিভিয়াস ডাটার উপরে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি একটা ডাইনামিক সিস্টেমের এক্সাম্পল রিয়েল লাইফে কি হতে পারে, যেগুলো প্রিভিয়াস ডাটার উপরে ডিপেন্ড করতেছে। যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি একটা एग्जांपल মনে করো তো দেখি, যেটা প্রিভিয়াস স্যার আমাদের ভার্সিটির সিজিপিএ। হ্যাঁ, গুড গুড গুড, ভার্সিটির সিজিপিএ। ঠিক আছে, সিজিপিএ ক্যালকুলেশন করা। এখন সিজিপিএ যখন ক্যালকুলেশন করবা তখন কি তোমাদের প্রেজেন্ট সেমিস্টারের উপরে ডিপেন্ড করে না, তোমাদের প্রিভিয়াস সেমিস্টারের উপরে ডিপেন্ড করে, তাই না? জি স্যার। তাহলে এটা কি একটা ডাইনামিক সিস্টেম। ওকে, বুঝতে পারছো তো? জি স্যার। এই ধরনের সিস্টেম গুলো হলো আমাদের হলো ডাইনামিক সিস্টেম, যেগুলো প্রিভিয়াস ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। ধরো এখানে একটা সিস্টেম আমি বুঝাইছি যে y of n equal to x of n plus x of n minus 1, এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে বুঝাইছি। তো এইখানে আমরা কি বুঝাইতেছি, এখন যদি প্রেজেন্ট ভ্যালু যদি 1 হয় তাহলে এই টার্মের জন্য আমাদের পাস্ট ভ্যালু হয়ে যেতেছে 0, কারণ 1 minus 1 0। তাহলে এটা হবে x of 1 এর উপর ডিপেন্ড করতেছে, 0 এর উপর ডিপেন্ড করতেছে। 0টা কি পাস্ট ভ্যালু, তাহলে সেই সিস্টেমের জন্য x of 0 টাকে তার মেমরি করে রাখার প্রয়োজন পড়ে, তাই না? একটা সিস্টেমে যদি 1 ঢোকাও, 1 ঢোকাইলেই সে যদি আউটপুট না দিতে পারে এর অর্থ কি তার জিরোর ইনফরমেশনটা তার মেমরি করে রাখতে হবে, তাই না? সে জিরো ইনফরমেশনটা সে মেমরি করে রাখছে। এই কারণে এই ধরনের সিস্টেমকে বলা হয় মেমরি সিস্টেম, যেটাকে ডাইনামিক সিস্টেম বলা হয়, যার প্রিভিয়াস ভ্যালুগুলোকে মেমরি করে রাখতে হয়। ঠিক আছে? কম্পিউটারাইজ সিস্টেম ছাড়া ডাইনামিক সিস্টেম হয় না। ক্লিয়ার? জি স্যার। ওকে। আবার একটা एग्जांपल দেখি এখানে, যে y of t equal to x of t plus x of t plus 3।
এইখানে আমরা দেখি একটা জিনিস যে যদি প্রেজেন্ট ভ্যালু 1 হয়, প্রেজেন্ট ভ্যালু যদি এখানে -1 ধরছি, প্রেজেন্ট ভ্যালু যদি -1 হয়, যে কোনো কিছু ধরতে পারো, 0 ধরতে পারো, 1 ধরতে পারো, টেস্ট করার জন্য যা কিছু তাই করতে পারো। প্রেজেন্ট ভ্যালু ধরলাম -1, তাহলে -1 প্রেজেন্ট ভ্যালু হইলে আমাদের এখানে কি হইতাছে -1 + 3 অর্থাৎ 2, তাহলে এটা ফিউচার ভ্যালু হইতাছে, এটা ফিউচার ভ্যালু, কারণ প্রেজেন্ট ভ্যালু হলো -1, ফিউচার ভ্যালু হইতাছে 2, -1 এর পরে 0 আসবে, 1 আসবে, 2 আসবে, অর্থাৎ ফিউচার ভ্যালু আসতেছে এখানে, এই ফিউচার ভ্যালু 2। সুতরাং এই ধরনের সিস্টেমকে বলা হয় ডাইনামিক সিস্টেম, যেগুলো ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে any system depends upon past or future value is called dynamic system। যে কোনো সিস্টেম যেটা পাস্ট এবং ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে সেই ধরনের সিস্টেমগুলোকে বলা হয় ডাইনামিক সিস্টেম। ক্লিয়ার? এখন সিস্টেমকে আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো কজাল সিস্টেম আর হলো নন কজাল সিস্টেম। এখন কজাল সিস্টেম কাকে বলে, নন কজাল সিস্টেম কাকে বলে, এটা একটু বুঝো। এটাও হলো সেম কনসেপ্টই, কিন্তু একটু চেঞ্জ আছে। সেটা হলো যে একটা সিস্টেম যদি তার প্রেজেন্ট ভ্যালু এবং পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড না করে, তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় কজাল সিস্টেম। ঠিক আছে? অর্থাৎ এমন কোন সিস্টেম যদি থাকে যেগুলো তার প্রেজেন্ট ভ্যালু এবং পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে কিন্তু সে টোটালি ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে না, তাহলে এই ধরনের সিস্টেমকে বলা হয় কজাল সিস্টেম। আর যে ভ্যালুগুলো তার ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে সেই ধরনের সিস্টেমকে বলা হয় নন কজাল। একটা নন কজাল সিস্টেম সে প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারে, পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারে, অবশ্যই সে ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করুক বা না করুক, তাকে ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতেই হবে। যদি ফিউচার ভ্যালুর উপর সে ডিপেন্ড করে তাহলে সিস্টেমটা নন কজাল, আর যদি সে ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড না করে তাহলে সিস্টেমটা হলো কজাল। ক্লিয়ার? হ্যাঁ। যেমন ধরো এখানে একটা एग्जांपल দেখছি, y of n = x of n plus 1/x of n - 1। তো এই সিস্টেমটাতে আমরা দেখতেছি যে প্রেজেন্ট ভ্যালু যদি n এর মান যদি 1 হয় তাহলে এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 0, এটা হলো পাস্ট টাইম, পাস্ট ইনপুট। তাহলে এই সিস্টেমটা প্রেজেন্ট এবং পাস্টের উপর ডিপেন্ড করতেছে, সুতরাং সিস্টেমটা কজাল। ঠিক আছে? জি স্যার। আবার এই एग्जांपलও দুইটাই প্রেজেন্ট, সিস্টেমটা হলো কজাল। আবার এই एग्जांपले আমাদের দেখা গেছে যে এটা ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, এটা হলো ফিউচার ইনপুট। n এর মান যদি 0 বসাই তাহলে দেখতেছে এটা আমি 1 পাইতাছি, এটা হলো ফিউচার ইনপুট। যেহেতু এটা ফিউচার উপর ডিপেন্ড করতেছে সুতরাং বলতে পারি এটা হলো নন কজাল সিস্টেম। অনুরূপভাবে এই एग्जांपलটা আমাদের প্রেজেন্ট পাস্ট ফিউচার সবটির উপর ডিপেন্ড করতেছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটাই আছে, সুতরাং ফিউচার উপরও করবে। হ্যাঁ, ফিউচার উপরে যেটা করতেছে এটা হলো নন কজাল। ঠিক আছে? জি স্যার। স্যার বুঝছি। বুঝতে পারছো? স্যার অনেক ভালোভাবে বুঝছি। ওকে, তো এই ধরনের টেস্ট আমি পরীক্ষায় দিতে পারি। একটা ফাংশন দিয়ে দিব, দিয়ে বলবো এটা সিস্টেমটা কজাল নাকি নন কজাল। একটা ফাংশন দিয়ে দিব, বলবো এটা ডাইনামিক নাকি স্ট্যাটিক, বের করো। তো এই एग्जांपल গুলো তোমাদের করতে হবে। তো জি স্যার। আমরা যদি এখানে আমরা দেখতেছি অল নন কজাল সিস্টেমস আর ডাইনামিক সিস্টেম, বাট অল ডাইনামিক আর নট কজাল। ঠিক আছে? এখন নন কজাল সিস্টেম কি? নন কজাল সিস্টেম মানে ফিউচারের উপর ডিপেন্ড করে, আর যেটা ফিউচারের উপর ডিপেন্ড করে সেটা কি ডাইনামিক, তাই না? নন কজাল সিস্টেম ফিউচারের উপর ডিপেন্ড করে, ডাইনামিক সিস্টেম। আর জি স্যার। ফিউচারের উপর যা ডিপেন্ড করে সেটা তো ডাইনামিক। সুতরাং অল নন কজাল সিস্টেম হলো ডাইনামিক, আমরা বলতে পারি। কিন্তু নন কজাল হ্যাঁ, সিস্টেম কিন্তু মানে ডাইনামিক সিস্টেম কিন্তু ডাইনামিক সিস্টেম নন কজাল না। বাট অল ডাইনামিক সিস্টেম আর নট নন কজাল। এখন ডাইনামিক সিস্টেম গুলো এমন হতে পারে যেটা পাস্ট এবং প্রেজেন্টের উপর ডিপেন্ড করে, হতে পারে না? পাস্টের উপর ডিপেন্ড করে ডাইনামিক সিস্টেম, জি স্যার। তাই না? ও তো পাস্টের উপর ডিপেন্ডেন্ট ডাইনামিক সিস্টেমটা কি নন কজাল? তা তো না, সেটা তো কজাল। সুতরাং বলতে পারি অল ডাইনামিক আর নট নন কজাল। সকল ডাইনামিকই নন কজাল না, কিন্তু সকল নন কজালই ডাইনামিক সিস্টেম। ক্লিয়ার? জি স্যার। আরেকটা ক্ষেত্রে আমরা বলতে পারি অল স্ট্যাটিক সিস্টেম আর কজাল। এখন প্রত্যেকটা স্ট্যাটিক সিস্টেমই তো কজাল। স্ট্যাটিক সিস্টেম কার উপর ডিপেন্ড করে? প্রেজেন্টের উপর ডিপেন্ড করে, সে পাস্টের উপর ডিপেন্ড করে না, ফিউচারের উপর ডিপেন্ড করে না। সুতরাং বলতে পারি অল স্ট্যাটিক সিস্টেম হলো কজাল সিস্টেম। ঠিক না? আর অল কজাল সিস্টেম মে নট বি স্ট্যাটিক। এখন সব কজাল সিস্টেম তো আবার স্ট্যাটিক নাও হতে পারে, কারণ পাস্টের উপর ডিপেন্ডেন্ট কজাল সিস্টেম তো স্ট্যাটিক না, সেটা তো ডাইনামিক। এই কারণে বলতে পারি অল কজাল সিস্টেম মে নট বি স্ট্যাটিক। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এইটুকু যদি আমরা বুঝি তাহলে এরপর আমরা দেখব ইনভার্টিবল এন্ড নন ইনভার্টিবল সিস্টেম। ঠিক আছে?
তো একটা সিস্টেম আমার ইনভার্টেবল হইতে পারে, নন ইনভার্টেবল হইতে পারে। এর অর্থ কি? এর অর্থ হলো যে a system is said to be invertible if the input of the system appears at the output. আচ্ছা, যেমন ধরো একটা সিস্টেমকে আমি আউটপুট পেলাম, একটা সিস্টেমকে একটা সিস্টেমের মধ্যে কোনো একটা ইনপুট ইনসার্ট করে আমি একটা আউটপুট পাইলাম, ঠিক আছে? এখন ওই আউটপুটটাকে যদি আমি ওই সিস্টেমের মধ্যে আবার ইনসার্ট করে আমরা যদি আবার সেই ইনপুটটাকে ব্যাক পাই, বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে সেই সিস্টেমটাকে বলতে পারি আমরা ইনভার্টেবল সিস্টেম, ঠিক আছে? অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে একটা ইনপুট ঢুকায় একটা আউটপুট পেলাম, ওই আউটপুটটাকে আবার ইনপুটে ঢুকায় যদি আগের ইনপুটটা ব্যাক পাই, অর্থাৎ আউটপুট হিসেবে আগের ইনপুটটাই আসে, তাহলে বলতে পারি সিস্টেমটা ইনভার্টেবল। যেমন ধরো আমরা বলতে পারি -1 কে ঢুকায় যদি +1 পাই, আর +1 কে ঢুকায় যদি -1 পাই, তাহলে কি পাই? সেটা একটা ইনভার্টেবল সিস্টেম, তাই না? জি স্যার। ধরো একটা 1 ঢুকাইলাম, 1 ঢুকায় -1 পাইলাম, আবার কি করলাম -1 টা আবার ঢুকাইলাম +1 পাইলাম, তাহলে +1 পেলাম। ইনভার্টেবল সিস্টেম। সুতরাং আমরা বলতে পারি ইফ এখানে x of t = y of t আসলো, y of t কে ঢুকায় আবার z of t পাইলাম, যদি z of t x of t এর সমান হয় তাহলে বলতে পারি সিস্টেমটা হলো নন ইনভার্টেবল। যদি ইনভার্টেবল আর z of t x of t সমান না হয় তাহলে বলতে পারি নন ইনভার্টেবল। বুঝা গেছে? x of t কে সিস্টেমে ঢুকায় যদি y of t পাই, এই y of t কে আবার যদি সেই সিস্টেমে ঢুকায় z of t পাই, আর z of t এর ভ্যালুটা যদি x of t ভ্যালু সমান হয় তাহলে বলতে পারি সিস্টেমটা হলো ইনভার্টেবল। আর যদি সমান না হয় তাহলে বলতে পারি সিস্টেমটা নন ইনভার্টেবল, ঠিক আছে? জি স্যার। সহজ কথায় একটা সিস্টেমের মধ্যে একটা ইনপুট ঢুকায় যে আউটপুটটা পাইলাম, ওই আউটপুটটাই যদি আবার সেই সিস্টেমের ইনপুটে ঢুকায় আগের ইনপুটটা ব্যাক পাই তাহলে সিস্টেমটা হলো ইনভার্টেবল, আদারওয়াইজ সিস্টেমটা হলো নন ইনভার্টেবল। নন ইনভার্টেবল। হ্যাঁ, আদারওয়াইজ সিস্টেমটা নন ইনভার্টেবল। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, এগুলো জিনিস এখন পড়তে হবে না, এগুলো আমরা পরে পড়বো, এগুলো পড়তে হবে না, এগুলো আমরা পরে দেখি। এরপরে লাস্ট সিগন্যালস এন্ড সিস্টেমের লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক। এটার পরে আমাদের এই লেকচার শিট শেষ, ঠিক আছে? তোমাদের জন্য নতুন লেকচার শিট আমার দিতে হবে, নতুন লেকচার শুরু করব। আমাদের মোটামুটি সিগন্যাল সিস্টেমের বেসিক গুলো শেষ, আমরা এরপর ইনশাআল্লাহ ল্যাপ্লাস ফোরিয়া শুরু করব, ঠিক আছে? এর আগে আমরা কনভলিউশন দেখব, কনভলিউশন দেখার পর আমরা মোটামুটি ল্যাপ্লাস ফোরিয়া শুরু করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা আরেকটা সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা সিস্টেম স্টেবল হইতে পারে, আনস্টেবল, তার স্টেবিলিটির উপর ডিপেন্ড করে সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্টেবল সিস্টেম আর একটা হলো আনস্টেবল সিস্টেম, তাই না? এখন স্টেবল সিস্টেম কাকে বলে, আনস্টেবল সিস্টেম কাকে বলে, তোমাদের কোনো ধারণা আছে কিনা একটু বলো, কারণ যেহেতু পাওয়ার সিস্টেম পড়তাছো, একটু বলো তো দেখি স্টেবল কাকে বলে, আনস্টেবল কাকে বলে? কাউন্টেড ইনপুট প্রোডিউস কাউন্টেড আউটপুট। মানে স্যার যে আউটপুটের জন্য যে ইনপুট মানে দেয়া হয় তা সেটা হচ্ছে স্টেবল এরকম নাকি? আচ্ছা, এখন ঘটনা হলো ইনপুট বা আউটপুট দুই ধরনের হতে পারে। এক হলো বাউন্ডেড ইনপুট, আরেকটা হলো বাধা দিয়ে মানে একটা মানে অসীম, ঠিক না? যদি ইনফিনিটি হয় কোনো কিছু আউটপুট, ধরো আমি কোন একটা সিস্টেমের মধ্যে একটা ফাইনাইট ইনপুট ঢুকাইলাম, অর্থাৎ এমন একটা ইনপুট ঢুকাইলাম যেটা একটা ফাইনাইট ভ্যালু, ঠিক আছে? ফাইনাইট ইনপুট ঢুকানোর ফলে সিস্টেম যদি একটা ইনফিনিটি আউটপুট দেয়, অর্থাৎ আনফাইনাইট আউটপুট দেয়, অসীম একটা আউটপুট দেয়, তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো আনস্টেবল সিস্টেম। অর্থাৎ বলতে পারি আমরা এ সিস্টেম ইজ স্টেবল। একটা সিস্টেম স্টেবল হবে কখন? যখন ইট প্রডিউসেস বাউন্ডেড আউটপুট ফর এ বাউন্ডেড ইনপুট, অর্থাৎ একটা বাধা ধরা একটা সসীম দেয়া হবে ইনপুটের জন্য যদি সে একটা সসীম আউটপুট দেয় তাহলে সেই সিস্টেমটা স্টেবল। যদি এমন হয় যে কোনো একটা সিস্টেমের মধ্যে আমি একটা সসীম আউটপুট দিলাম, অর্থাৎ একটা বাউন্ডেড ইনপুট দিলাম,
ঠিক আছে, কিন্তু সে এমন একটা আউটপুট দিল যেটা আনবাউন্ডেড, যেটা অসীম, যেটাকে ডিফাইন করা যায় না। এই ধরনের সিস্টেমটা হলো আনস্টেবল সিস্টেম। জি স্যার। এটাই আর কি। When it produces unbounded output for a bounded input, then it is called unstable system. একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি y of n is equal x square n। এই সিস্টেমটা কি? মনে করি আমরা এই সিস্টেমটা টেস্ট করি। টেস্ট করার জন্য আমরা বাইসে নিলাম ইউনিট স্টেপ সিগন্যাল। ইউনিট স্টেপ সিগন্যালকে আমি বাইসে নিলাম। তো ইউনিট স্টেপ সিগন্যালটা কি? এটা কি বাউন্ডেড সিগন্যাল না আনবাউন্ডেড সিগন্যাল? বলো তো। এটা বাউন্ডেড স্যার। বাউন্ডেড কিভাবে? স্যার বাউন্ডেড। স্যার আনবাউন্ডেড। স্যার বাউন্ডেড কারণ স্যার এটা মানে একটা স্যার মান নির্দিষ্ট মান সসীম মান দেয়া থাকে। স্যার 1 এর উপরে স্যার যাব না স্যার। ওই যে আপনার ক্লাস। ও আচ্ছা ঠিক আছে বলতেছি। শেষ প্রায়। আচ্ছা। হ্যাঁ দেখো তাহলে ইউ অফ এনটা কি? এটা আনবাউন্ডেড সিস্টেম, সরি বাউন্ডেড সিস্টেম। কিভাবে বাউন্ডেড সিস্টেম? ইউ অফ এন এর ডেফিনিশন 1 স্যার। হ্যাঁ, ডেফিনিশন যদি আমরা দেখি সেটা 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। 0 থেকে কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। কিন্তু প্রশ্ন হইলো ইনফিনিটিতে গিয়েও তুমি বলতে পারবা এর ভ্যালু কত? ইনফিনিটিতে এর ভ্যালু কত বলো তো? 1 0 তে 1, 1 তে 1, 2 তে 1, ইনফিনিটিতে 1। অর্থাৎ সমস্ত কন্ডিশনে এর ভ্যালু আমরা জানি। সুতরাং এটা একটা বাউন্ডেড ইনপুট। ঠিক আছে? তো এই বাউন্ডেড ইনপুটটা যদি আমি এখানে ঢুকাই সিস্টেমে, তাহলে আমি কি পাইতাছি? যেহেতু এটা স্কয়ার করে ফেলবে, তাহলে বলতে পারি ই অফ এন হোল স্কয়ার সমান আমরা জানি কি ইউনিট স্টেপকে স্কয়ার করলে তাই থাকে, 1 কে স্কয়ার করলে তাই থাকে, অর্থাৎ একে ইউ অফ এনই থাকতেছে। ইউ অফ এনটা কি? একটা বাউন্ডেড, অর্থাৎ বাউন্ডেড ইনপুটের জন্য আমরা একটা বাউন্ডেড আউটপুট পাইতেছি। সুতরাং সিস্টেমটা হলো আমাদের স্টেবল সিস্টেম। জি স্যার। জি স্যার আবার বুঝতে এখানে পারছি। একটা জিনিস স্যার দেখো, কিউব করলেও স্যার কিউব করলেও স্যার 1 থাকবে, তারপরে ই করলেও স্যার 1 ই থাকবে। হ্যাঁ, আবার এই সিস্টেমটা দেখো, y of t is equal to twice x of t whole square। তো এখানে যদি আমি e of t ঢুকাই, দেখো আমাদের সিস্টেমটা স্টেবল, কারণ এটা বাউন্ডেড আউটপুট আসতেছে বাউন্ডেড ইনপুটের জন্য, তাই না? e of t এর জন্য সবই আসতেছে। আবার যেমন ধরো এই एग्जांपलेর ক্ষেত্রে বলতে পারি এই एग्जांपलটা y of t equal to integration of x of t। তো এই एग्जांपले e of t কে আমরা যদি ইনসার্ট করি, আমরা e of t কে ইন্টিগ্রেশন করলে কি পাই? আমরা একটা র‍্যাম্প সিগন্যাল পাই। ই অফ টি কে ইন্টিগ্রেশন করলে আমরা দেখে আসছি একটা র‍্যাম্প সিগন্যাল পাই, তাই না? র‍্যাম্প সিগন্যাল। আর র‍্যাম্প সিগন্যাল বাউন্ডেড নাকি আনবাউন্ডেড বলো তো? স্যার আনবাউন্ডেড। র‍্যাম্প সিগন্যালে কারণ স্যার সময়ের সাথে সাথে স্যার ই চেঞ্জ হয় স্যার। সময়ের সাথে সাথে বাড়তে থাকে। জি স্যার। ইনফিনিটিতে যে এর ভ্যালু কত হবে আমরা দিতেও জানি না। ইনফিনিটিতে এর ভ্যালু অসীম হবে। ইনফিনিটি হবে, কারণ কি যতই বাড়তেছে আমাদের সিস্টেম ভ্যালুটা ততই বাড়তেছে। অর্থাৎ ইনফিনিটিতে গিয়ে এটা সে কি অসীম হয়ে যেতেছে। অর্থাৎ আমরা বলতে পারি এটা একটা আনবাউন্ডেড সিগন্যাল। সেই কারণে আমরা বলতে পারি সিস্টেমটা হলো আনস্টেবল সিস্টেম। ক্লিয়ার? জি স্যার। তো এইভাবে আমরা যে কোনো সিস্টেমের স্টেবিলিটি চেক করতে পারি। তো এইখানে যে কনসেপ্টটা আছে পোল দিয়ে আমরা স্টেবিলিটি টেস্ট করা, এটা আমরা দেখব কন্ট্রোল সিস্টেমে গিয়ে, যে একটা সিস্টেমে পোল জিরো ভ্যালু পজিশন দেখে আমরা কিভাবে স্টেবিলিটি টেস্ট করতে পারি। এটা টোটালটা আমরা দেখব কন্ট্রোল সিস্টেমে গিয়ে, আমরা এখানে পড়ব না। এই কারণে এই ব্র্যাকেটের অংশটুকু বাদ। ঠিক আছে? এটা আমরা কন্ট্রোল সিস্টেমে পড়ব। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা নতুন লেকচার শীট এবং নতুন টপিক শুরু করব। কনভলিউশন শুরু করব। কনভলিউশন শুরু করার আগে আমার একটু দেখতে হবে আর কি কি আছে সিলেবাসে, ওই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা শুরু করব। আর যেহেতু ল্যাপ্লাস এবং ফোরিয়ার এর ম্যাথ হয়তো আমি বেশি কিছু করাইতে পারবো না, কিন্তু বেসিক গুলো আমি একটু দেখাই দিব। ঠিক আছে? বাকিগুলো ম্যাথ তোমাদের করাই দিবে, প্রান্ত স্যারের কাছ থেকে বাকিগুলো ম্যাথ করে নিবা। ঠিক আছে? স্যার প্রান্ত স্যার কবে করাবে স্যার আমাদের? আচ্ছা, এই যে এখন তুমি প্রান্ত স্যারের নক দিও, তোমাদের স্যারতে তো ফোন দিতে বলছিলাম, ফোন দাও না কেন? স্যার স্যারই তো ক্লাস নিতে চায়, আবার ডেট পিছায় দেয়, আবার বলে রেকর্ডিং ক্লাস দিব, আর তো দেয় না স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার ফোন দিও, সমস্যা নাই। ওকে স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।